সেই চাবির গোছাকে অর্থহীন করে তুমি আমাকে বলেছিলে আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। বাবা মা তোমাকে বাধ্য হয়ে বিয়ে করাচ্ছে। তুমি আরেকজনকে ভালোবাসো, ফিরে গিয়ে তাকে বিয়ে করবে। হ্যাঁ বলেছিলাম। সে রাতের প্রত্যেকটি কথা আমার মনে আছে। আমার কথা শেষ হওয়ার পর তুমি ঘর ছেড়ে চলে গিয়েছিলে, তাও আমার মনে আছে। থাক এসব কথা, এখন তুমি শুয়ে পড়ো। আর একটু থাকা যায় না? কি? ও কিছু বললাম বুঝি? বয়স হচ্ছে তো, আজকাল অনেক কথাই নিজের নিয়ন্ত্রণে থাকে না, আপনা আপনি মুখের থেকে আলগা হয়ে বেরিয়ে আসে। বয়সের দোষ। তোমার জল ওখানে ঢাকা রইল। ওটা বাড়ির টবে হয়েছে। হলুদ গোলাপ আমার বরাবরের খুব পছন্দ। আমার ননদ বিয়ের আগে আমাকে দেখতে গিয়ে বলেছিল আমার দাদা কিন্তু খুব শৌখিন মানুষ, ফুল খুব ভালোবাসে। রাত্রিরে শোবার আগে একটা ডিশে করে কিছু ফুল রেখে দিও, ফুলের গন্ধে দাদা ঘুমোয়। আজ এত বছর পরেও তা তোমার মনে আছে? গরিব ঘরের কালো মেয়ে, গুণের মধ্যে ছিল ভালো কীর্তন গাইতে পারতাম। বনেদি বাড়িতে বিয়ে ঠিক হলো, পাত্র অত্যন্ত সুপুরুষ, বাইরে পড়ান, উচ্চ শিক্ষিত। এমন পাত্রের সঙ্গে বিয়ে হওয়া মানে তো ওই কালো মেয়েটার হাতে চাঁদ পাওয়া। তাই তখন মন প্রাণ দিয়ে শুধু জানার চেষ্টা ছিল কি তার পছন্দ, কি তার অপছন্দ, কি করে সেই বিদ্বান স্বামীর মন পাওয়া যায়। সেই কারণেই হয়তো মনে আছে। বলছিলাম, আমাকে তো বৈঠকখানা ঘরে কিংবা ড্রয়িং রুমে কোথাও শুতে দিলেই তো কোনো অসুবিধা ছিল না। জানি না, মানে তাহলে তো তোমাকে তোমার ঘর থেকে উৎখাত হতে হতো না। এটা আমার এখন ভারী খারাপ লাগছে। চিরকাল তো বাইরের লোক হয়ে রইলে। তোমার ভাইয়ের ছেলে মেয়েরা তো তোমাকে ঘরের লোক বলে চাইতে পারে। এটা তো তাদের অন্যায় নয়। নিজের ঘর করছো। একবারও কি ভেবে দেখেছো আমার ঘর কি কোনোদিন ছিল? না আজও আছে। তখন দেখছিলাম পরপর অনেকগুলো ওষুধ খেলে। কিসের ওষুধ? এই বয়সে কত রকমের আদি ব্যাধি এসে শরীরে বাসা বাঁধে, তারই নিদান সব। তা তোমারও তো বয়স হচ্ছে কমলিনী, ওষুধ বিশুদ্ধ খেতে হয় না? প্রেশারের ওষুধ খাই, তাও অর্ধেক দিন ভুলে যাই। সে কি কথা? প্রেশারের ওষুধ ওরকম হঠাৎ দুম করে বন্ধ করা যায় না কিন্তু। যার বাঁচার ইচ্ছেই নেই তার আবার কিসের ভয়? এই কথা বলছো কেন? এই বাড়িতে সবাই তো তোমাকে খুব ভালোবাসে। ইনফ্যাক্ট দাদা হারিয়ে বৌদিকে নিয়ে তারা একরকম স্বস্তিতে আছে। এখন বরং দাদা এসে এর মধ্যে ঢোকাতেই তো। বৌদি তো আসলে এতদিনে একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। দাদা তো আর পরের বাড়ির মানুষ নয়, এ বাড়িরই মানুষ। থাকলেও আছেন, না থাকলেও আছেন। আজ থেকে নতুন একটা অপরাধ বোধ জাগলো মনে। অপরাধ বোধ? এমিলির মৃত্যু। মনে হচ্ছে এর জন্য আমিই দায়ী। এ আবার কি কথা?
তোমার এতে কিসের দায়? আমি না থাকলে, তোমার সঙ্গে আমার জীবনটা জুড়ে না গেলে তাকে এভাবে মরতে হতো না। হয়তো ওইটি ওর ডেস্টিনি ছিল, আমি অন্তত সেইভাবেই এখন ভাবি। তারপর সারাটা জীবন একাই রয়ে গেলে, বিয়ে করলে না? না, আমাকে অবিবাহিত কেউই তো বলবে না। সে তুমি আমাকে যতই অস্বীকার করে দূরে ছুঁড়ে ফেলে দাও না কেন। এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না। অনেকগুলো বছর এমিলির জন্য খুব শোক সন্তপ্ত ছিলাম। কাদম্বরীর মৃত্যুর পর রবি ঠাকুর যেমন ঘরে শুতেন না, দীর্ঘ সময় ঝড় বৃষ্টি তারা ভরা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ঘরের বাইরে বারান্দায় শুয়ে থাকতেন। সেরকম একটা বৈরাগ্য এসেছিল আমার সে সময়। এমিলিকে ভুলতে সময় লেগেছিল অনেক। অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়ো। এত রাত্রিরে পরপুরুষের সঙ্গে কথা বলার শোভা পায় না। বয়স যতই বাড়ুক না কেন, মনের বয়স তো কখনো বাড়ে না। হ্যাঁ, স্ত্রীর কাছে বসে অন্য মেয়ের মৃত্যুতে শোকাহত হওয়ার গল্প করছি, যে স্ত্রীকে গ্রহণ করে সম্মান জানায়নি কোনোদিন, তারই কাছে এইসব কথা বলছি। অভিমান হওয়া তো স্বাভাবিক, আর এই অভিমানই আমাকে বলে দিচ্ছে, কমলিনী, তোমার মনে আজও আমার জায়গা আছে। বাইরে হয়তো তুমি জোর করে আমাকে মুছে ফেলতে চেয়েছ, সমস্ত বিবাহ চিহ্ন অস্বীকার করেছ, কিন্তু তাতেই তোমার মনের ভেতরে আমার অস্তিত্ব শেকড় গেড়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা, তুমি ভুল জানো। আমি তো তাই বলে কিছু দাবি করছি না কমলিনী, আর ভয় নেই, আর কিছু কোনোদিন দাবি করবো না। কিসের ভয় বলো তো? কিসের দাবি? সত্তর ঊর্ধ্ব একজন মহিলা তোমাকে কি দেবে? কি দাবি করবে? একটা মেয়ে তার কৈশোর, যৌবন সব উপেক্ষা করে তার নারী জন্মটাকে মিথ্যে করে দিয়ে তুমি কি দাবি করবে তার কাছে? দাবি করার কিছু আছে তোমার? না তোমাকে কিছু দেওয়ার আছে আমার? কিছু না, কিছু না, কিছু না। যেও না কমলিনী, যেও না। আমার মনের দরজায় যে আমি অনেকদিন আগেই তালা লাগিয়ে দিয়েছি। তুমি আমায় দেখো না, আমায় দেখো না। তুমি ডাকলে আমার ভাঙাচোরা দেহটাই তোমার কাছে আসবে। চিরকিশোরীর মন তো আর আসবে না। দেখো না তুমি, দেখো না। কমলিনী, শোনো না, আমি বলছি কি, তোমরা দাদার আর বীর বিয়ে দিয়ে দাও। Sunday baje